আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি সেট অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখানে বলে রাখছি, যারা তোমরা প্রথম লেকচারটি দেখেছো তোমাদের জন্য আজকের আলোচনাটিও খুব ভালো বলে মনে হবে, কারণ এই আলোচনাগুলো একেবারে ধারাবাহিকভাবে সাজানো। যাই হোক, প্রথম ক্লাসের ধারাবাহিক আলোচনার একটি অংশ আজকের দ্বিতীয় লেকচারটি। আমি আলোচনায় চলে যাচ্ছি। দেখো, এই পাঠ শেষে শিক্ষার্থী সেটের প্রকারভেদ বিশ্লেষণ করতে পারবে, সেটের কার্যক্রম ব্যাখ্যা করতে পারবে। এই দুটোর মধ্যে আমরা আজকে আলোচনায় থাকব। ছোট পরিসরে আলোচনাটা হবে। প্রথমে আমরা আসি সেটের উপসেট নিয়ে কথা বলি। একটি সেটের সবগুলো উপাদান বা কিছু সংখ্যক উপাদান নিয়ে যদি অন্য একটি সেট গঠিত হয়, তাহলে সেটটিকে বা দ্বিতীয় সেটটিকে বলা হবে প্রথম সেটের উপসেট। অর্থাৎ এক্ষেত্রে দেখো, এ একটি সেট যার উপাদান হচ্ছে 1 2 3 4। এখান থেকে আমি যদি বি আরেকটি সেট এখানে বের করলাম, যেখানে বি সেটের উপাদান হচ্ছে 2 এবং 3। এখন লক্ষ্য করো, 2 এবং 3 এ সেটের মধ্যে কিন্তু বিদ্যমান আছে। তার মানে এই বি সেটটি হবে এ সেটের একটি উপসেট। এই যে এখানে লেখছি আমরা, দেখো, নির্ণয় করা হলে তাহলে বি, এখানে বলছি যে এটা উপসেট কার? এ সেটের। ঠিক আছে, আর এই সাইনটাকে বলা হয় প্রকৃত উপসেটের সাইন, এটা। ঠিক আছে, অর্থাৎ বি হলো এ সেটের উপসেট। এখন আমরা যদি যাই, অর্থাৎ উপসেট হচ্ছে কয় ধরনের? দুই ধরনের। যথা, লক্ষ্য করো, একটা হচ্ছে প্রকৃত উপসেট, আরেকটি হলো অপকৃত উপসেট। এখন আমরা এই প্রকৃত উপসেট এবং অপকৃত উপসেটের কিছু অংশ, এগুলোর বর্ণনা দেখব আমরা। লক্ষ্য করো, প্রকৃত উপসেট কাকে বলে? এ সেটের সবগুলো উপাদান না নিয়ে বা কমপক্ষে একটি উপাদান কম নিয়ে বি সেট গঠিত হয়। যদি এখানে একটু ভাষাগত ভুল হয়ে গেছে, অর্থাৎ সোজা কথা, এ সেটে যে উপাদানগুলো আছে তার সবগুলো যদি বি সেটে বিরাজমান না থাকে, তার সে কমপক্ষে একটাও যদি কম থাকে, অর্থাৎ বি সেটের সবগুলো উপাদান যদি এ সেটের মধ্যে বিরাজমান থাকে, ঠিক আছে, বি সেটের সবগুলো উপাদান এ সেটের মধ্যে আছে, কিন্তু বি সেটে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো এ সেটের উপাদানের চেয়ে কম, ঠিক আছে, তখন এই বি সেটটাকে বলা হবে এ সেটের প্রকৃত উপসেট। এখানে আমি আবারও আগের উদাহরণটাই নিয়ে আসছি, যেমন এ সমান 1 2 3 4, অর্থাৎ এগুলো হচ্ছে এ সেটের উপাদান হতে বি সেটের উপাদান হচ্ছে এখানে কত? 2 এবং 3 নির্ণয় করা হলে তাহলে এই বিটাই হবে এ সেটের কি? প্রকৃত উপসেট। ঠিক আছে, একটু আগেও আমি বলছিলাম এটা দেওয়া প্রকৃত উপসেটকে বোঝানো হয়, অর্থাৎ বি হলো এ সেটের প্রকৃত উপসেট। ঠিক আছে, এবার আমি যাচ্ছি অপকৃত উপসেট। এখন লক্ষ্য করো, এ সেটের সবগুলো উপাদান যদি বি সেটের মধ্যে থাকে, ঠিক আছে, অর্থাৎ বি সেটের যে উপাদানগুলো আছে সবগুলো এ সেটের মধ্যেও আছে, আবার এ সেটের সবগুলো উপাদান বি সেটের মধ্যে যদি থাকে, তাহলে আমরা বলছি যে এ সেটের সবগুলো উপাদান নিয়ে বি সেট গঠিত হয়। তাহলে বি সেট হবে এ সেটের অপকৃত উপসেট। অর্থাৎ যে উদাহরণটা আমরা দিলাম, এ সমান, দেখো এই উদাহরণটাই 1 2 3 4 এ সেটের উপাদান এবং বি সেটের উপাদানও সেম 1 2 3 4, তখন সেটাকে বলা হবে বি। দেখো, বি এটা হচ্ছে অপকৃত উপসেটের সাইন, তাহলে বি হলো এ সেটের অপকৃত উপসেট, অর্থাৎ বি হলো এ সেটের অপকৃত উপসেট। তাহলে এখানে আরেকটু কথা বলে রাখি, যদি এ বি এর অপকৃত উপসেট হয় আবার বি এর অপকৃত উপসেট হয়, তখন আসলে সেট দ্বয় পরস্পর কি হয়? সমান হয়। এই কথাটা আমরা পরে কাজে লাগাবো। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। যাই হোক, এখন আমরা তার পরের ইয়েতে যাচ্ছি যে উপসেট কিভাবে নির্ণয় করা হয়। লক্ষ্য করো, এখানে একটা সেট আমরা নিয়ে আসছি, এ সেটের উপাদান হলো 2 3 4। হ্যাঁ, এর উপসেট আমরা নির্ণয় করব। ঠিক আছে, লক্ষ্য করো, তার এই যে আমরা লিখে নিলাম। এখন
প্রত্যেকটা উপাদানকে একবার একবার নেব, তারপরে প্রথম দুটাকে নেব, তারপরে প্রথমটা এবং শেষটা, তারপরে অর্থাৎ একক হিসেবে একটা নেব, তারপরে ডাবল, তারপরে ত্রিফল। অর্থাৎ এভাবে আমরা লিখলেই আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তবে এখানে একটু লক্ষ্য করো, তার উপসেটের সংখ্যা কত হবে, তার জন্য এটা একটা সূত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি, 2 পাওয়ার n। 2 পাওয়ার n, বেসটা হচ্ছে 2 আর n হচ্ছে এখানে উপাদানের সংখ্যা। তাহলে এখানে উপাদানের সংখ্যা কয়টা আছে, 3টা। এখানে n এর মান তাহলে আমি 3 বসাবো। তাহলে 3 হলে তাহলে আমরা দেখতে পাই এখানে উপসেটের সংখ্যা হবে 8টি, n সমান 3। তাহলে উপসেটের সংখ্যা হবে কত, 8টি, যা নিম্নরূপ। এখন আমরা লিখতেছি, দেখো উপসেটগুলা, প্রথমটা নিলাম 2, তারপরে 3, তারপরে 4, তারপরে এবার 2 3, তারপরে 2 4, তারপরে 3 4, তারপরে তিনোটা একবারে 2 3 4, তারপর ফাঁকা সেট। কারণ আমরা প্রথম ক্লাসে বলেছিলাম প্রত্যেক সেটেরই উপসেট হলো ফাঁকা সেট। ঠিক আছে, ফাঁকা সেট একটা কমন, এবং প্রত্যেক সেটের মানে উপসেট হচ্ছে সেই সেটটাই তার একটা উপসেট। ঠিক আছে, এই যে দেখো এখানে আবার 2 3 4। তাহলে আমরা উপসেট কিভাবে বের করা হয় সেটা দেখলাম। এখন আমরা তার পরবর্তী আলোচনায় যাচ্ছি। দেখো শক্তি সেট, এটা পরীক্ষায় আসছে বিগত দিনে। যারা উপসেট নির্ণয় করতে পারো তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। অর্থাৎ যে কোনো সেটের উপসেটগুলো নিয়ে গঠিত সেটটাকে বলা হয় শক্তি সেট। কোনো সেটের উপসেটগুলো নিয়ে গঠিত সেটকে ওই সেটের উপসেট বলা হয়। তার মানে হচ্ছে যখন কোনো একটা সেটের শক্তি সেট আমাকে নির্ণয় করতে বলবে, তখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনো সেটের উপসেটগুলো আগে বের করে নেব। ঠিক আছে, তারপরে আমি শক্তি সেট লিখতে পারবো। দেখো একেবারে ইজি একটি কাজ। আমরা তাহলে কি করতেছি, প্রথমে উপসেট নির্ণয় করতেছি, উপসেট নির্ণয় করলাম, তারপরে শক্তি সেট বের করার জন্য আমি বলছি কি কোনো সেটের উপসেটগুলো নিয়ে গঠিত সেটকে ওই সেটের উপসেট বলা হয়। এখন লক্ষ্য করো, এখানে তো উপসেট লিখলাম, যখন আমি এদিকে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, তখন এই উপসেটগুলো যে উপাদান হিসাবে পরিগণিত হবে। যেমন এরকম দেখো, সুতরাং এই যে পাওয়ার অফ এ, অর্থাৎ এ সেটের উপসেটটা আমি বের করতেছি। এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম বাইরে, অবশ্য এখানে কমা চিহ্ন লাগবে না, এটা কমা চিহ্নটা রয়ে গেছে। ঠিক আছে, এখন যে আমি লিখলাম, এই যে দেখো এখন এটা একটা উপাদান হিসেবে, কারণ এটা কিন্তু যে একটা এ সেটের একটা উপাদান, উপসেট, এ সেটের একটা উপসেট ছিল 2। এখন আমি বলছিলাম কোন সেটের উপসেটগুলো নিয়ে গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। তাহলে দেখো এই উপাদানগুলোই আমি ভিতরে লিখছি, উপসেটগুলো লিখে আমি বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করাতেই এটা কি হয়ে গেছে, শক্তি সেটে রূপান্তর হয়ে গেছে। তা আমি বিশ্বাস করি যদি পরীক্ষায় আসে তোমরা অবশ্যই এই আলোচনাটি, অর্থাৎ এই অংশটি তোমরা লিখতে পারবে। যাই হোক, আমরা এবার ভ্যান চিত্রের কথা আসি। ব্রিটিশ যুক্তিবিদ জন ভ্যান, ঠিক আছে, উনি সেট এবং সেটের বিভিন্ন প্রক্রিয়া প্রকাশের জন্য, সহজভাবে উপস্থাপনের জন্য, চিত্রের মাধ্যমে যে মানে প্রকাশ করার জন্য যে একটা চিত্র ব্যবহার করছেন, এই চিত্রটাই তার নাম অনুসারে এটা কি হয়েছে, ভ্যান চিত্র নামে আমরা মানে পরিচিতি লাভ করছে। ভ্যান চিত্র নামে কি হয়েছে, এটা পরিচিতি লাভ করছে। তাহলে আমরা জানলাম, তাহলে এখন জন ভ্যানের যে আবিষ্কার, মানে সরি, ভ্যান চিত্রের আবিষ্কারককে, ব্রিটিশ যুক্তিবিদ, ওনার নাম হচ্ছে জন ভ্যান। ঠিক আছে, আমরা এখন যদি দেখি সার্বিক সেট বোঝাতে আয়তক্ষেত্র এবং সার্বিক সেটের সাবসেটকে বোঝাতে বৃত্ত ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু লিখি, লক্ষ্য করো এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটাই হচ্ছে আসলে সার্বিক সেট। অর্থাৎ আমি বলছিলাম এখানে সার্বিক সেট বোঝাতে কি বলা হয়, ব্যবহার করা হয় আয়তক্ষেত্র, আর তার উপসেট প্রকাশ করতে আমরা বৃত্ত ব্যবহার করি। যে এই দেখো এই পুরোটা একটা সার্বিক সেট, আর এটার নাম দিলাম এ সেট। এটা হচ্ছে একটা কি, এটার মানে সার্বিক সেটের একটি উপসেট বা সাবসেট যেটাই বলো। তাহলে এই চিত্রটি হচ্ছে ভ্যান চিত্র। এই ভ্যান চিত্রের মাধ্যমে আসলে সেটের বিভিন্ন বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করা যায়, অর্থাৎ একটা দৃশ্যমান অবস্থায় নিয়ে আসা যায় আলোচনাটাকে। ঠিক আছে, যাই হোক, আমরা যখন
অঙ্ক করব তখন আমরা দেখতে পাবো। সংযোগ নিয়ে কথা বলবো, যে ইউনিয়ন অফ সেটস। লক্ষ্য করো, যখন যে দুটি সেটের যে প্রথম সেটের সবগুলো উপাদান অথবা দ্বিতীয় সেটের সবগুলো উপাদান অথবা প্রথম এবং দ্বিতীয় সেটের সবগুলো উপাদান নিয়ে যখন আমরা আরেকটি সেট তৈরি করব, তখন সেটি হবে সেটের সংযোগ সেট। অর্থাৎ সোজা কথা, যে দুটি সেটের সংযোগ বলতে এমন সেটকে বোঝায় যে সেটের উপাদানগুলো হয় প্রথম সেটের মধ্যে আছে অথবা দ্বিতীয় সেটটিতে আছে অথবা প্রথম এবং দ্বিতীয় উভয়টিতেই আছে। আর এই সংযোগ সেটের প্রতীকটা হচ্ছে, দেখো, ইউনিয়নের এই যে ইউ, ঠিক আছে। এক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণকে ব্যবহার করি, লক্ষ্য করো, এ সমান এ সেটের উপাদান হচ্ছে 2 3 4 এবং বি সেটের উপাদান হচ্ছে 1 3 5। তাহলে এখন যদি আমরা সেটের সংযোগ লিখি বা সংযোগ সেটটা লিখি, তাহলে লিখবো এ ইউনিয়ন বি সমান এর মানটা বসাবো, বি এর মানটা বসাবো। লক্ষ্য করো যে এর মান 2 3 4 ইউনিয়ন 1 3 5। এখন যদি আমরা এই ইউনিয়ন বি সেটটি লিখি, তাহলে লিখতে পারবো 1 2 3 4 5। লক্ষ্য করো, এটি হলো এ এবং বি সেটের সংযোগ সেট। অর্থাৎ লক্ষ্য করো, এ সেটের উপাদানও এখানে আছে, বি সেটের উপাদানও আছে এবং এ এবং বি এর মধ্যে যে কমন সেট উপাদান আছে তাও আছে। তবে এখানে লক্ষ্য রাখতে হবে, একই উপাদান একাধিকবার কিন্তু সেটের বৈশিষ্ট্য অনুযায়ী লেখা হয় না, ঠিক আছে। তাহলে আমরা এটাকে যদি ব্যান চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে দেখো, এটা হলো আমাদের সার্বিক সেট এ সেট। এই সেটটাকে আমরা লিখলাম এ সেটের, তারপরে বি আরেকটি সেট আমরা লিখলাম, লক্ষ্য করো, বি সেট। এখন এই সংযোগ বোঝাতে এ এবং বি এর মধ্যে এই যে কমন, তারপরে এ এর অংশ আবার বি এর অংশ পুরোটাই আসবে, এ এর অংশটাও আসবে, ঠিক আছে, কমন অংশ এ বি এর কমন অংশ এটা, তারপরে এই অংশটাও আসবে, পুরোটাই আসবে আমাদের। দেখো, এই পুরোটাই হচ্ছে আমাদের সেট, সংযোগ সেটের যে উদাহরণ, ঠিক আছে, ব্যানচিত্রের মাধ্যমে আমরা দেখলাম। এবার আসবো, এই যে এই অংশটা আমরা দেখাই দিছি, এটাই হচ্ছে সংযোগ সেট। এবার আসবো স্যাডো সেট বা সেটের ছেদন, ইন্টারসেকশন অফ সেটস। অর্থাৎ লক্ষ্য করো, দুটি সেটের মধ্যে যে উপাদানগুলো সাধারণ বা কমন, সেই সকল উপাদানের সমন্বয়ে গঠিত সেটটাকে বলা হয় ছেদন সেট বা ইন্টারসেকশন অফ সেট। আর এই ছেদন সেটের প্রতীকটি হচ্ছে, দেখো, এটা ইউ, উল্টা ইউটা যেটাকে বলি আমরা, উল্টা ইউর মতন একটা সাইন, ঠিক আছে, এটাকে সেটের ইন্টারসেকশন বলা হয়। তাহলে এখন যদি আমরা উদাহরণের মাধ্যমে দেখি, লক্ষ্য করো, এ সমান 2 3 4, বি সমান 1 3 5। এখন তুমি বলতে পারো এখান থেকে এ এবং বি এর মধ্যে কমন উপাদান কোনটি? অবশ্যই 3। তাহলে এই ইন্টারসেকশন বি এর মান হবে কত? 3। আমরা এখানে যদি এটা দেখাই, এভাবে উপাদানগুলো লিখে নিলাম, তারপরে আমরা বলছি এখান থেকে কমন উপাদান, অর্থাৎ দুইটার মধ্যেই বিরাজমান এমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটটি হবে ছেদন সেট। লক্ষ্য করো এখানে, তাহলে ছেদন সেটের উপাদানটা কত? 3। এটাকেও আমরা ব্যানচিত্রের মাধ্যমে দেখাতে পারি। লক্ষ্য করো, এ সেট, তারপর হলো বি সেট। এ আর বি এর মধ্যে কমন অংশটা হচ্ছে এইটা, এটি হচ্ছে আমাদের এখানে ছেদন সেট। দেখো, এই ইন্টারসেকশন বি। তাহলে আমরা দেখলাম সেটের ইন্টারসেকশন, দেখলাম সেটের ইউনিয়ন। যাই হোক, আমরা একেবারে শেষ ইয়েতে চলে আসছি, বিচ্ছিন্ন সেট, ডিসজয়েন্ট সেট। এখানে লক্ষ্য করো, যখন দুটি সেটের মধ্যে সাধারণ কোনো উপাদান থাকে না, ঠিক আছে, অর্থাৎ দুটি সেটের উপাদান ভিন্ন হয়, তখন তাদের ছেদন সেট হয় ফাঁকা সেট, অর্থাৎ তাদের মধ্যে কমন কিছুই নাই। আর ওই সেটটাকে বা সেট দ্বয়কে বলা হয় বিচ্ছিন্ন সেট। আবার বলছি, অর্থাৎ দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, কমন উপাদান না থাকে, তাদের উপাদানগুলো যদি আলাদা বা ভিন্ন হয়, এই সেটগুলোকে বলা হয় মানে আমরা বিচ্ছিন্ন সেট। অর্থাৎ এই ক্ষেত্রে এই দুইটা সেটের মানে কমন যে ছেদন সেট হয় ফাঁকা সেট, ঠিক আছে। এখন আমরা যদি উদাহরণ দেখি, যেমন এ সমান 2 3 4 এবং বি সমান 1 5 6। লক্ষ্য করো, এই দুটির মধ্যে কমন কোনো উপাদান নাই,
অর্থাৎ এ সেটের যে উপাদানগুলো আছে বি সেটের মধ্যে তা নাই, বা বি সেটের যে উপাদানগুলো আছে এ সেটের মধ্যে সেগুলো নাই। তাহলে আমরা যদি এখন দেখি এ ইন্টারসেকশন বি কত হবে, ফাঁকা সেট হবে। ঠিক আছে, এটার মধ্যে কোনো কমন উপাদান নাই। তাহলে এটাকে যদি আমরা ব্যানচিত্রের মাধ্যমে দেখাই তাহলে দেখবা দুটাই বৃত্ত আলাদা আলাদা। এ একটা সেট তাহলে বললাম বা উপসেট যেটাকে বলি, আবার বি আর একটা সেট, দেখো এই দুটার মধ্যে কমন কোনো অংশ নাই, এই জন্য দুইটা আলাদা আলাদা। ঠিক আছে, এই জন্য এই অবস্থাটাকে বা এই প্রকাশটাকে আমরা বলছি বিচ্ছিন্ন সেট। ঠিক আছে, একেবারে সর্বশেষ আলোচনায় আমরা চলে আসছি, কার্তেশীয় গুণন। আগামী ক্লাসে আমরা সেটের বিভিন্ন সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এই কার্তেশীয় গুণন সম্পর্কেও যদি আজকে প্রাথমিক ধারণা রাখতে পারি তাহলে আগামী ক্লাসেও কার্তেশীয় গুণন সম্পর্কিত একটা প্রমাণ থাকবে। যাই হোক, আমরা দেখি যদি এ ও বি দুটি সেট হয় তবে তাদের গুণফল এ ইন্টু বি এমন একটি সেট হবে যার প্রতিটি উপাদান এ কমা বি হবে। অর্থাৎ কথাটা কিন্তু এখানে ক্লিয়ার না, দেখো একটু পরে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যেখানে এ বিলংস টু এ, ছোট হাতের এ আর কি, এ ছোট হাতের এ হবে বড় হাতের এর উপাদান, আবার ছোট হাতের বি বড় হাতের বি এর উপাদান। অর্থাৎ সোজা কথা এভাবে যদি আমরা বলি, এ হবে এ সেটের উপাদান, বি হবে বি সেটের উপাদান। ঠিক আছে, এভাবে এ ও বি সেটকে গুণন করে প্রাপ্ত সেটকে এ ও বি সেটের কার্তেশীয় গুণন বলা হয়। কথাটা কিন্তু এখানে বোঝো নাই, যখন আমরা কাজটা আমরা দেখাবো উদাহরণের মধ্যে তখনই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এ সেটের উপাদান এখানে দেখো 2 এবং 2 এবং 3, এবং বি সেটের উপাদান হচ্ছে 1 এবং 6। এই ফরম্যাটটা দিয়ে বোঝাচ্ছে, অর্থাৎ এ কার মধ্যে আছে, এ সেটের মধ্যে আছে, বি কার মধ্যে আছে, বি সেটের মধ্যে আছে। তাহলে এখন আমি বলবো যদি এই দুইটাকে আমরা কার্তেশীয় গুণন করি, দেখো এই অবস্থায় লিখি, তাহলে 2 যদি এ মনে করি এটাকে, আর এটাকে এ সেটের উপাদান, তো এ দিয়ে প্রকাশ করলাম, এটাকে বি সেটের উপাদান বি দিয়ে প্রকাশ করলাম, তার মানে এ বি এ বি এ বি এ বি। কথাটা বুঝতে পারছো কিনা আমি আবার বলছি, এটা হচ্ছে এ, দুটোটাই এ আর এই দুইটা বি, তার মানে এ আসবে বি এর সাথে, আবার এ আসবে এ বি এর সাথে, আবার এ আসবে বি এর সাথে, আবার এ আসবে এ বি এর সাথে। এটাই হচ্ছে এই ফরম্যাটটা। তাহলে আমরা যদি লিখি, দেখো 2,1, ঠিক আছে, আবার 2,6, আবার 3,1 3,6 হয়ে গেছে আমাদের কার্তেশীয় গুণনের কাজ। এক্ষেত্রে এই গুণনের ফলাফলটা যেহেতু একটা এ সেটের উপাদান আর একটা বি সেটের উপাদান, এই কারণে এই দুইটাকে আমরা প্রথম বন্ধনীর দ্বারা কি করব, প্রকাশ করব। ঠিক আছে, আলাদা থাকবে এভাবে প্রত্যেকটা। যাই হোক, এই ছিল আমাদের আজকের আলোচনা। তো সবাই আমি আশা করব তোমরা বইয়ের সাহায্য নিবা, বইয়ের সাহায্য নিয়ে পড়াগুলোকে অবশ্যই ভালোভাবে শেষ করার চেষ্টা করবা। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো ইনবক্সে লিখবা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার আলোচনা এখানে তখন আমরা দেখতে পাবো।